সাকিবের বিষয়ে আমি যদি বলা হয় যে তাকে হত্যা মামলা দেয়া, আমি এটার কোনোভাবেই সমর্থন করি না। আমি এটা কোনোভাবে সমর্থন করি না। তবে সাকিব আল হাসান রাজনীতিতে আসার আগে এবং রাজনীতিতে আসার পর কোনো ধরনের কোনো অনিয়ম দুর্নীতির সাথে তার সম্পৃক্ততা ছিল না, এটাও আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে, আপনি জানেন যে সাকিব আল হাসান বেশ কিছু ব্যবসার সাথে জড়িত ছিল, যেগুলো কিন্তু খুবই আসলে বলা যায় যে বিতর্কিত। যদি বলি যে শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে তার নাম জড়িয়েছে, সোনা স্বর্ণ চোরা কারবারির সাথে তার নাম জড়িয়েছে, কাঁকড়া ব্যবসার কিছু তিনি অর্থ আত্মসাৎ করেছেন বলেও তার অভিযোগ আছে। এছাড়া আমরা একেবারে যারা স্পোর্টস রিপোর্টার আমরা আছি, আমরা কিন্তু জানি যে তিনি বিভিন্ন সময়ে জুয়া কিংবা বেটিং সাইটকে প্রচার করা, সেটার ক্ষেত্রেও কিন্তু তার একটা ইনভলভমেন্ট আছে। সো কোনোভাবে যে অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত ছিলেন না সেটা আমি বলবো না। একটা ছোট্ট প্রশ্ন আমি করতে চাই। অনেকে হয়তো, আমি যদিও প্রথমে বলেছি যে হত্যা মামলার সাথে আমি কোনোভাবেই এটাকে সমর্থন করি না, কিন্তু একটা প্রশ্ন বারবার আসে যে সাকিব আল হাসান সেই সময় দেশে ছিলেন না, ধরে নেই সেটা হত্যা মামলা না, অন্য কোনো একটা মামলা, কোনো একটা দুর্নীতি বা অনিয়মের মামলা, তখনও তো এই উত্তরটা বা এই প্রশ্নটা আসবে যে সাকিব আল হাসান সে সময় দেশে উপস্থিত ছিলেন না। যদি তাই হয়, তাহলে কেন এই আন্দোলনের সময়, যে সময় তিনি কানাডায় গ্লোবাল টি-20 কাপ খেলছিলেন, সেই সময়টায় যে 52টি শুল্কমুক্ত গাড়ি মংলা এবং চট্টগ্রাম পোর্টে ছিল, সেখান থেকে তিনি কিভাবে তার গাড়িটা, একজন সংসদ সদস্য হিসেবে তার জন্য যে বরাদ্দ গাড়িটা, সেটা তিনি কিভাবে ছাড়িয়ে নিলেন বন্দর থেকে, এটা একটা প্রশ্ন। যদি সেটা তিনি অন্য কারো মাধ্যমে, অন্য কারো মারফতে যদি সেটা পসিবল হয়, তাহলে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম কিংবা সহিংসতা যাই হোক না কেন, বা ভোট চুরি যাই হোক না কেন, সেটার সাথে যে তার অন্য কারো মারফতে ইনভলভমেন্ট থাকবে না, সেটাও তো কোনো গ্যারান্টি নেই। শফির এটা আসলে তার ভালো থাকাটা অবশ্যই, এটা হয়তো বা তার পার্সোনাল ইস্যুর জন্য ভালো, তার নিজের জন্য ভালো যে তিনি আছেন, ঢাকাতে আছেন এবং তিনি মিডিয়া ফেস করেছেন। তবে সেটা আসলে অন্যান্য দেশের ক্রিকেট কিংবা আগামী প্রজন্মের জন্য কতটুকু ভালো আমি জানি না। কারণটা হচ্ছে কি, মাশরাফি বিন মুর্তজা হচ্ছেন জাস্ট লাইক অ্যান আইডল। মানে প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের একটা আইডল হিসেবে তিনি ছিলেন। তার কাছে আসলে মানুষের প্রত্যাশাটা বেশি। তিনি যেভাবে বিভিন্ন সময় অন্যায়ের প্রতিবাদ করেছেন কিংবা তিনি মুখ ফুটে বলেছেন, এই ছাত্র জনতা আন্দোলনে তার একেবারে নীরব ভূমিকাটা মানুষ কিন্তু কোনোভাবেই আসলে সহজভাবে নেয়নি, এবং অনেকে হয়তোবা সমালোচনা করেছে, অনেকে ঘৃণার চোখে দেখেছে। এখন আসলে এই পরিস্থিতিটা তার আবার সেই আগের অবস্থানে মাশরাফি ফিরে আসবেন কি না, আমার কাছে পার্সোনালি মনে হয় না যে তিনি আবার সেই আগের অবস্থানে ফিরে আসতে পারবেন। তবে হ্যাঁ, তিনি যদি জনগণের সাথে সম্পৃক্ত হন কোনো না কোনোভাবে, সেটা তার কাজ দিয়ে হোক, সেটা তার খেলা দিয়ে হোক, সেটা তার অন্য কোনোভাবে হোক না কেন, তিনি যদি আবারও সেই সম্পৃক্ততা, জনগণের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং তাদেরকে যে বোঝান যে হ্যাঁ, তিনি যেটা করেছিলেন হয়তো পরিস্থিতির শিকার হয়ে তার একটা ভুল ছিল, তবে তিনি অবশ্যই জনগণের সাথে আছেন, তাদের সমর্থন করছেন, এই ব্যাপারটা তিনি যদি জনগণকে বোঝাতে পারেন, অন্তত ছাত্র জনতা যারা আছে তাদেরকে যদি সেই বিশ্বাসটা তিনি যদি আবার এনে দিতে পারেন, তাহলে হয়তোবা তার যে আগের যে অবস্থাটা ছিল সেটা আবার ফিরে আসবে। তা না হলে আসলে খুব ডিফিকাল্ট। যে মাশরাফিকে মানুষ মাথায় তুলে রাখতো, সেই মাশরাফিকে এখন আসলে মানুষ মাথা থেকে বুকেও রাখতে চাচ্ছে না। তাকে হয়তোবা অনেককেই একেবারে নিচে নামিয়ে ফেলেছে, শুধুমাত্র তার একেবারে নীরব ভূমিকা পালন। সাকিব মাশরাফি আসলে পলিটিক্স করবে কিনা সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমার কাছে মনে হয় আসলে আপনার একটা মত নেওয়া দরকার, কিংবা আসলে যেহেতু আপনি একজন ক্রীড়া সাংবাদিক, আসলে তাদের এই পলিটিক্সে আসাটা কি আসলে ঠিক ডিসিশন ছিল কি না। আসসালামু আলাইকুম দর্শক, মিরপুর হোম অফ ক্রিকেট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবির আহমেদ। আমার সাথে দেখতে পাচ্ছেন আসলে আশিক রুদ্র ভাই, চ্যানেল 24-এর যেই স্মুথ এবং মার্জিত ভাষায় যে রিপোর্টগুলো আপনারা দেখেন, তিনি হলেন আশিক রুদ্র ভাই, সিনিয়র রিপোর্টার স্পোর্টসে। ভাই আসলে সম্প্রতি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা বড়সড় পরিবর্তন আসছে, আজকে স্টেডিয়াম প্রদর্শনী গেছে আসলে পূর্বাচলে। সর্বশেষ আপডেটটা কি আসলে এখন পর্যন্ত? এখন পর্যন্ত যেটা আসলে বলা হচ্ছে যে প্রায় 5 বছর আগে তো আসলে এটার ভিত্তিপ্রস্তরটা স্থাপন করা হয়েছিল পূর্বাচলে। এরপরে কিন্তু আসলে আমরা যতবারই গিয়েছি কখনো দেখিনি যে একটি ইট পর্যন্ত বসানো হয়েছে। অর্থাৎ একেবারে শুধুমাত্র মাঠটা আছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কিছু খেলা সেখানে হয়, এছাড়া যে অবস্থা আছে সেটা কোনোভাবে একটা স্টেডিয়াম তো দূরের কথা, কোনো একটা প্রপার মাঠও বলা যায় না। তো 5 বছর ধরে আমরা কিন্তু এমন অবস্থায় দেখেছি। অনেকবার আসলে ক্রিকেট বোর্ড পরিচালকদের সাথে এই বিষয়ে কথা হয়েছে, তারা শুধুমাত্র আশ্বাসের বাণী দিয়েছেন যে খুব শীঘ্রই হচ্ছে,
কিন্তু কখনোই আমরা দেখি না আসলে তেমন কোনো কিছু। তবে নতুন বোর্ড যখন এখন গঠিত হচ্ছে, এখনও সেই প্রসেসে আছে। নতুন সভাপতি ফারুক আহমেদ কিন্তু দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে আজকে আমরা দেখলাম যে পূর্বাচল স্টেডিয়ামে গেছেন, কিছু বোর্ড পরিচালকরাও আছেন সেখানে। তিনি যেটা বলছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে স্টেডিয়ামের অনেক কিছুই আসলে পরিবর্তন হতে যাচ্ছে, যেখানে সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে নাম। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যে নামটা আসলে করা হয়েছিল সেই নামটা থাকছে না। যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা ক্রীড়া মন্ত্রণালয় থেকে এমন কোনো স্টেটমেন্ট দেয়নি যে নামটা পরিবর্তন হতে যাচ্ছে, তবে আমরা যতদূর জানতে পেরেছি যে হ্যাঁ, এই নাম থাকছে না, নতুন কোনো নাম হয়তোবা দেওয়া হবে। সেটা কী নাম দেওয়া হবে সেটা এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে ডিজাইনটা আমরা দেখতে পেয়েছি যে এর আগে যে ডিজাইনটা দিয়েছিল বিসিবি, সেখানে একটি নৌকার শেপে স্টেডিয়ামটা করা হচ্ছে। এটা আসলে কোনো একটা দলের প্রতীক হিসেবে থাকুক সেটা নিশ্চয়ই কেউ চাইবে না, সাধারণ মানুষ হোক কিংবা নতুন যে ক্রিকেট বোর্ড, তারা এটা ডিজাইনটা কিছুটা পরিবর্তন করতে যাচ্ছে একটু। হয়তো বা আমরা যতদূর জেনেছি, আমার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা হয়েছিল এক বোর্ড ডিরেক্টরের, সেটা হচ্ছে ইংল্যান্ডের যে দ্য ওভাল ক্রিকেট যে মাঠটা, যে স্টেডিয়ামটা বিখ্যাত লন্ডনে, সেই ওভালের শেপে অনেকটা আসলে এই স্টেডিয়ামটা হতে যাচ্ছে, যেটা আমি জানতে পেরেছি। এবং বাকি যে আসলে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যে পপুলাস অস্ট্রেলিয়া খুব বিখ্যাত একটা প্রতিষ্ঠান, সেই পপুলাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ব্যাপারগুলো সেই প্রক্রিয়াগুলো বিসিবি যে আগের যে পরিকল্পনা ছিল সেভাবেই করতে যাচ্ছে। আপাতত আসলে এই স্টেডিয়ামটা যদি এখন পূর্ণাঙ্গভাবে তৈরি করতে যাওয়া হয়, সেক্ষেত্রে কম করে হলেও হয়তোবা 3 থেকে 4 বছর সময় লাগতে পারে। তবে বিসিবির এখন যেটা আসলে চেষ্টাটা থাকবে যে কিছু ম্যাচ, যেমন ফার্স্ট ডিভিশনের কিছু ম্যাচ, বয়সভিত্তিক নারী দলের কিছু ম্যাচ যেন সেখানে তৈরি করা যায়, সেই রকমভাবে একটা পূর্ণাঙ্গভাবে একটা প্রপার ক্রিকেট মাঠ, কিছু ড্রেসিং রুম এমনভাবে তৈরি করা যাচ্ছে যেন সেই খেলাগুলো গড়ানো যাবে সেই মাঠে। এই ব্যবস্থাটা বিসিবি যত তাড়াতাড়ি সম্ভব, আমার ধারণা যে এইটা হয়তো বা আগামী 6 মাস কিংবা 8 মাসের মধ্যেই একটা মাঠ আমরা দেখতে পাবো যেখানে অন্তত পক্ষে একটা প্রপার ক্রিকেট ম্যাচ হতে পারবে। ডিফারেন্ট একটা কোশ্চেন, আপনি বলেন যে 5 বছর একটা ইটও বসে না, আসলে এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই করা হচ্ছিল। আসলে দুর্নীতির মাত্রা কি বেশি ছাড়াই গেছিলো? আপনার কাছে কি মনে হয় যে আসলে ওনার নামে আসলে স্টেডিয়াম হচ্ছিল, সেখানে এখন পর্যন্ত একটা ইটও বসে নেই? এই জিনিস আসলে কতটা অড লাগে একজন সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে। এটা শুধুমাত্র একজন সিনিয়র রিপোর্টার হিসেবে না, এটা একটা সাধারণ মানুষও বোঝে যে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার 5 বছর পর্যন্ত একটা ইট কেন বসবে না। তারা হয়তো বা প্রতি 3 মাস 4 মাস পর পর একটা বোর্ড মিটিং করতেন, প্রতি মিটিংয়ে একেবারে মূল এজেন্ডাই থাকতো শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এবং ইন্টারেস্টিংলি প্রতিবারই আমরা শুনতাম যে পরামর্শক খোঁজা হচ্ছে, নিয়োগ দেওয়া হয়েছে, তারা পরামর্শক খোঁজা এবং এই টেবিল যে প্রক্রিয়াগুলো সেগুলোই 5 বছর তারা কাটিয়ে দিয়েছে। সেখানে যে একটা বড়সড় করাপশন হয়নি সেটা বলা যাবে না, অবশ্যই সেখানে কিন্তু দুর্নীতি ছিল, কোনো না কোনোভাবে ছিল। এটা হতে পারে যে সময় তারা ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছে সেই সময়ের তুলনায় ডলারের রেট বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, তাদের বাজেটটা অনেক বড় হয়েছে। এখন পর্যন্ত তাদের যে একটা বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে, সেই টাকাটা আসলে কোথায় গেল? শুধুমাত্র পরামর্শক নিয়োগ, পপুলাসের মতো একটা প্রতিষ্ঠানকে নিয়োগ করা প্রায় 70-75 কোটি টাকা দিয়ে, শুধুমাত্র এগুলোতেই যদি তাদের প্রায় 200-250 কোটি টাকা চলে যায়, সেটা তো আসলে একটা প্রশ্ন থেকেই যায় যে তাহলে এত কিছুর পরেও 5 বছরে কেন একটা ইট পর্যন্ত এখানে গাঁথা গেল না। মাঠ নিয়ে আসলে আমাদের ক্রিকেটে কথা হয়, আমাদের মাঠ পর্যাপ্ত নাই। আসলে লাস্ট যে প্রেস কনফারেন্স করলো বোর্ড প্রেসিডেন্ট, সেখানে এক সাংবাদিক কোশ্চেন করেছিল যে সরকারি যে খাট জায়গাগুলো আছে সেখানে একটা মাঠ স্থাপন করা যায় কি না, যেহেতু আসলে এই জায়গাগুলো সরকারের বিভিন্ন স্তরের মানুষ ইউজ করতেছে অবৈধভাবে। সেক্ষেত্রে দেশের ক্রিকেটের সাথে আসলে এই ধরনের জায়গাগুলো আসলে ব্যবহার করা যায় কি না, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় না যে দেশে কোনো মাঠের অভাব আছে। আপনি যেটা বলছেন যে অনেক জায়গা আছে, অনেক খাস জমি আছে, এমনি উন্মুক্ত মাঠ আছে, এগুলো কথা বাদই দিলাম। আমাদের বাংলাদেশে যে ক্রিকেট খেলার মতো মাঠও তো অনেক আছে, যেখানে অলরেডি স্টেডিয়াম আছে। আমি যদি বলি, তারা বিসি বারবার বলে যে ক্রিকেট মাঠ কোথায়, আমরা মাঠ পাচ্ছি না, খেলা কিভাবে আমরা করব, এটা সম্পূর্ণ একটা রং কথা। মিরপুর, চিটাগং, সিলেট, এই 3 জায়গাতেই ঘুরে ফিরে আমরা দেখি খেলা হচ্ছে। এর বাইরে কি আর কোনো স্টেডিয়াম নাই? আছে তো। আমি যদি বলি যে বগুড়াতে একটা স্টেডিয়াম আছে, ওখানে তো একেবারে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস ছিল,
তারপরও কেন সেখানে খেলা দেওয়া হচ্ছে না, কেন সেখানে বয়সভিত্তিক হোক, নারী দল হোক বা লিগের খেলা দেয় না? রাজশাহীতে স্টেডিয়াম আছে, কক্সবাজারে 2টা মাঠ আছে যেখানে একেবারে আন্তর্জাতিক খেলা হওয়ার মতো পসিবিলিটি আছে এবং খেলা হয়েছেও সেখানে। ফতুল্লা কক্সবাজারে আছে, ফতুল্লাতে হয়তো বা কিছু প্রবলেম আছে, সেটা একটা সিজন পর্যন্ত, হয়তো বা 4 মাস 5 মাস খেলা যাবে না, বাকি সময়টা খেলার সুযোগ আছে। বিকেএসপিতে মাঠ আছে, 3টা মাঠ আছে, এছাড়া আশেপাশে আরও মাঠ আছে। সেই মাঠগুলো, সেইগুলোকে যদি ক্রিকেট মাঠে রূপান্তর করা যায় কয়েকটা, 4-5টা মাঠ, আমার মনে হয় না স্টেডিয়াম যদি বিসিবি চায় সেটা সম্ভব ছিল না। এত বছর ধরে তারা ক্ষমতায় ছিল, এত বছর ধরে এই কমিটিটা ছিল, তারা অন্ততপক্ষে 4-5টা স্টেডিয়াম ক্রিকেটের জন্য তারা করে নিতে পারে নাই। পিএমের নাকি খুব কাছের লোক ছিলেন নাজমুল হাসান পাপন, তাহলে তারপরেও সেটা আদায় করে নিতে পারেন নাই। কেন নিতে পারেন নাই সেটা আসলে কি তিনি নিতে পারেননি নাকি নিতে চাননি, তার সদিচ্ছা ছিল না, এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই সুযোগ ছিল। এত স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম আছে, রাজশাহী আছে, তারপরে বগুড়া আছে, বললাম কক্সবাজারে আছে, এই স্টেডিয়ামগুলোকে প্রপার ইউজ করা হয়নি। যদি করা হতো তাহলে অবশ্যই মাঠের অভাবের কথাটা কোনোভাবেই আমি এটা বিশ্বাস করি না। সাকিব আল হাসান ইস্যুতে একটু কথা বলি। সাকিব ইস্যুতে আসলে একটা মামলা হয়েছে তার নামে, 28 নম্বর আসামি তিনি, এক শ্রমিকের হত্যার দায়ে। তখন তিনি দেশের বাইরে ছিলেন। আসলে এই জিনিসটা আসলে দেশে এখন আমরা স্বাধীন বলছি, তো আসলে এই স্বাধীন দেশে আবার আমরা এই স্বাধীনতা অর্জন করে কি রক্ষা করতে পারতেছি কিনা? আমি স্বাধীনতা রক্ষা করতে পারছি কিনা আমি এখনই এই বিষয়ে আমি বলতে চাই না। কারণটা হচ্ছে যে কয়দিন হয়েছে, 5ই আগস্টে সরকার পতনের পর এখন আগস্ট মাস শেষ হয়নি। হ্যাঁ, তো 25-30 দিনে যদি বলা হয় যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি, পরিবর্তন করে ফেলছি, সেটা ভুল হবে। সাকিব মাশরাফি আসলে পলিটিক্স করবে কিনা সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমার কাছে মনে হয় আসলে আপনার একটা মত নেওয়া দরকার, কিংবা আসলে যেহেতু আপনি একজন ক্রীড়া সাংবাদিক, আসলে তাদের এই পলিটিক্সে আসাটা কি আসলে ঠিক ডিসিশন ছিল কি না? আমি মনে করি যারা কারেন্ট প্লেয়ার আছে, সেটা ক্রিকেট, ফুটবল বা যে কোনো স্পোর্টসের অ্যারেনার হোক না কেন, যারা আসলে কারেন্ট অ্যাথলেট বা খেলোয়াড়, তাদেরকে আসলে পলিটিক্সে কোনোভাবে জড়ানো উচিত না। তিনি একজন ক্রিকেটার, তিনি দেশের জন্য খেলেন কিংবা তিনি ডোমেস্টিক খেলেন, যাই খেলেন না কেন, তার সেই দলের প্রতি তার একটা নিবেদন আছে, তার নিজেরও একটা দায় আছে যে হ্যাঁ, আমি যখন এই 3 মাস পরে একটা লিগ খেলবো, আমাকে সেভাবে ফিটনেস নিয়ে কাজ করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যখন এখানে এত সময়টা দিব, একজন ক্রিকেটার তো খেলতে হলেও তো তাকে প্রতিদিন 4-5 ঘন্টা প্র্যাকটিস করতে হয়, এটা নিয়ে চিন্তা করতে হয়, ধ্যান জ্ঞান করতে হয়, ফিটনেস নিয়ে কাজ করতে হয়। তখন সে কিভাবে তার ওই রাজনীতির ওই পরিসরে গিয়ে বা ওই পরিবেশে তিনি কাজ করতে পারবেন? তাহলে না হয় তিনি ওদিকে ঠকাবেন অথবা তিনি এদিকে ঠকাবেন, যে কোনো একদিকে তাকে ঠকাতে হবে। তো অবশ্যই বাংলাদেশের মানুষ সেটা ক্রিকেটও সমর্থন করে, আবার রাজনীতির একটা ফল তাদেরকে ভোগ করতে হয়। সেক্ষেত্রে এই মানুষকে বলা যায় যে তাদের এই কারেন্ট খেলোয়াড় হিসেবে রাজনীতিতে জড়ানো আলটিমেটলি মানুষকে ঠকানো, সেটা ক্রিকেটের মাধ্যমে হোক কিংবা রাজনীতির মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে তারা মানুষকে ঠকায়। তো আমি কোনোভাবে এটাকে বিশ্বাস করি না বা সমর্থন করি না যে একজন খেলোয়াড়কে মানে কারেন্ট খেলোয়াড় হিসেবে তাকে রাজনীতিতে জড়ানো উচিত। অবশ্যই তিনি যখন একেবারে অবসর ঘোষণা করবেন, আমি আর কোনো ধরনের ক্রিকেটে থাকবো না, আমি টোটালি একেবারে রাজনীতিতে আমি ইনভলভ হতে যাচ্ছি, তখন ওকে, মোস্ট ওয়েলকাম, তিনি তখন রাজনীতিতে জড়াতেই পারেন, কোনো সমস্যা নেই, তবে কারেন্ট ক্রিকেটার বা ফুটবলার হিসেবে না।